মাত্র ৩৭ বছর বয়সী একজন আফ্রিকান লিডার, যিনি এই মুহূর্তে আমেরিকা, ফ্রান্স সহ সব ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর রাতের ঘুম উড়িয়ে দিয়েছেন। বিগত ৩ বছরে যাকে ১৯ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কারণ তার একটাই অপরাধ, তিনি নিজের দেশের ১৮% মানুষকে এক্সট্রিম পভার্টি থেকে বের করে এনেছেন। এমনকি ৩ বছরেই তিনি IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকে প্রায় $৪৮ মিলিয়ন লোন শোধ করে দিয়েছেন। তার অপরাধের আরও কয়েকটা উদাহরণ দিচ্ছি। ইনি ক্ষমতায় আসার পর থেকেই নিজের দেশে যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছেন তা স্বাধীনতার ৬০ বছরেও সম্ভব হয়নি। এমনকি রাষ্ট্রপতি পদে বসার পরেও দেশের বাজেট যাতে ঠিকঠাক থাকে এই কারণে তিনি ১ টাকাও বেতন নেন না। আর ইনি হলেন বুরকিনা ফাসোর রেভলিউশনারি লিডার ইব্রাহিম ট্রাওরে। যিনি এই মুহূর্তে বুরকিনা ফাসো সহ গোটা আফ্রিকার রোল মডেল এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর গলার কাটা। এখন প্রশ্ন হলো, কে এই ইব্রাহিম ট্রাওরে, আর কেনই বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তাকে হত্যা করতে চায়, আর কিভাবে ইব্রাহিম ট্রাওরে বুরকিনা ফাসো সহ গোটা আফ্রিকার রোল মডেল হয়ে উঠলেন। চলুন সেই ইতিহাসে আপনাদেরকে বলবো। আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। দেখুন, এই ভিডিওটা রিসার্চ করার জন্য আমার এবং আমার টিম যথেষ্ট পরিশ্রম করেছে, তাই অবশ্যই তাদের জন্য একটা করে লাইক করে দিন। ইব্রাহিম ট্রাওরে আজকের দিনে কি, এটা জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে বুরকিনা ফাসোর ইতিহাস কি। এই ম্যাপটা ভালো করে দেখুন, এটা হলো আমাদের ভারত। এবার ভারতের একদম দক্ষিণ পশ্চিমে রয়েছে আফ্রিকা মহাদেশ, আর আফ্রিকার পশ্চিম দিকে এই যে দেশটা দেখতে পাচ্ছেন এটাই হলো বুরকিনা ফাসো। ১৯১৯ সালে ফ্রান্স বুরকিনা ফাসোকে অফিসিয়ালি তাদের কলোনি ঘোষণা করে, আর এরপর থেকেই ফ্রান্স এই দেশটায় দেদারসের লুটপাট চালায়। ২০০ বছর ধরে ইংরেজরা যেমন ভারতবর্ষে লুটপাট করেছিল, ঠিক সেইভাবেই ফ্রান্সও বুরকিনা ফাসোকে নিঃস্ব করে দিয়েছে। একটু সহজ করে বলি, আফ্রিকায় এই মুহূর্তে 4th লার্জেস্ট সোনা উৎপাদনকারী দেশ হলো বুরকিনা ফাসো। এছাড়াও দেশটার কাছে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ রয়েছে, যার মধ্যে রয়েছে ম্যাঙ্গানিজ, তামা, জিঙ্ক, লিথিয়াম সহ ইউরেনিয়াম এবং রেয়ার আর্থ মিনারেল। কিন্তু এত সম্পদশালী হওয়ার পরেও এই দেশটার প্রায় ৫০% মানুষ আজও দরিদ্র সীমার নিচে বসবাস করে। কারণ ফ্রান্স যবে থেকে এই দেশটাকে নিজেদের কলোনি বানিয়েছে তারপর থেকেই এই দেশের সমস্ত সম্পদ চলে গেছিল ফ্রান্সে। আর এই ৬০ বছর ধরে ফ্রান্স যে শুধুমাত্র এই দেশটার সম্পত্তি লুট করেছে তা কিন্তু নয়, এই দেশটার সাধারণ মানুষকে জোর করে সেনাবাহিনীতে যোগ দিয়েছে। এরপর তারা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে এদেরকে মরার জন্য পাঠিয়েছে, তাদেরকে দাস হিসাবে ব্যবহার করে এসেছে। এমনকি ছোট ছোট বাচ্চাগুলোকেও তারা রেহাই দেয়নি। এই এলাকায় যে সমস্ত সোনার খনি রয়েছে সেই সোনার খনিগুলোতে এই বাচ্চাদেরকে দিয়ে তারা কম টাকায় অমানবিক পরিশ্রম করাতো। কিন্তু বুরকিনা ফাসোর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য তারা কিছুই করেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে বুরকিনা ফাসো কি করে স্বাধীন দেশ হলো? কারণ আজকের দিনে তো ইউনাইটেড নেশনে বুরকিনা ফাসো একটা স্বাধীন দেশ হিসাবে জায়গা পেয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গোটা আফ্রিকা জুড়ে ফ্রিডম মুভমেন্ট শুরু হয়। এ সময় ফ্রান্সের উপরেও ইন্টারন্যাশনাল প্রেশার আসতে থাকে যাতে তারা ফ্রান্স কলোনিগুলোকে স্বাধীন করে দেয়। ১৯৬০ সালের ৫ই আগস্ট বুরকিনা ফাসো ফ্রান্সের থেকে স্বাধীনতা লাভ করে। সে সময় বুরকিনার প্রেসিডেন্ট হয়েছিলেন মরিস ইয়ামেগো। প্রেসিডেন্ট হওয়ার পর মরিস দেশের ইকোনমিকে বেটার করার জন্য বেশ কিছু স্টেপ নিয়েছিলেন, যেমন বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি করা যাতে বুরকিনা ইন্টারন্যাশনালি রেকগনাইজেশন পায়। জাতিসংঘ মানে ইউনাইটেড নেশন, আফ্রিকান ইউনিয়নের মতো সংস্থাগুলোতে তিনি যোগ দেন। দেশের এগ্রিকালচার সেক্টরকেও তিনি কিছুটা বুস্ট করার চেষ্টা করেন। কিন্তু কয়েক বছরের মধ্যেই মরিস এই বুরকিনা ফাসোতে তার ডিক্টেটরশিপ চালু করে দেয়। বুরকিনা ফাসোতে ওয়ান পার্টি রুল শুরু হয়। দেশের সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোকে ব্যান করে দেওয়া হয়, আর পার্টি সহ দেশের সমস্ত কি পজিশনগুলোতে মরিস তার নিজের রিলেটিভদেরকে বসাতে শুরু করে। এই সময় ফ্রান্সের সাথেও মরিসের খুব ভালো সম্পর্ক তৈরি হয়, আর সেই সম্পর্ক এতটাই ভালো ছিল যে মরিস সরকারের গুরুত্বপূর্ণ পদে অনেক ফ্রেঞ্চ লোকদেরকে রেখেছিলেন। বেসিক্যালি এরাই সরকারের সমস্ত ডিসিশনগুলো নিত। এক কথায় বলতে পারেন মরিস ফ্রান্সের পাপেট ছিল। সে নামেই বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ছিল, আসলে সে কাজ করছিল ফ্রান্সের কথায়। এই সময় সারা দেশ জুড়ে প্রচুর পরিমাণে কারাপশন বেড়ে যায়। এগ্রিকালচার সেক্টরে প্রোডাক্টিভিটি বাড়ার বদলে আরও কমে যায়। শিক্ষা, শিল্প, স্বাস্থ্য সবকিছুতে ইনভেস্টমেন্ট কমিয়ে দেওয়া হয়। দেশে গরিবি দিন দিন বাড়তে থাকে। এই সময় সারা দেশ জুড়ে মরিসের বিরুদ্ধে প্রোটেস্ট শুরু হয়। শেষ পর্যন্ত ১৯৬৬ সালের ৩রা জানুয়ারি মরিস ইয়ামাগোকে ক্ষমতা থেকে সরিয়ে সেনাবাহিনী বুরকিনা ফাসোর ক্ষমতা দখল করে। সে সময় সেনাবাহিনীর প্রধান কর্নেল সাঙ্গৌলে লামিজানা নতুন রাষ্ট্রপতি হন। কিন্তু তারপরেও বুরকিনা ফাসোর পরিস্থিতি বদলায় না।
একসময় দেশে এডুকেশন এবং হেলথ সেক্টরের মতো বেসিক নিডগুলো থেকেও মানুষ বঞ্চিত হচ্ছিল। উল্টে এই সময় দেশের সমস্ত ন্যাচারাল রিসোর্সেস বিদেশি কোম্পানিগুলোর হাতে চলে যাচ্ছিল। চাষাবাদ যেটুকু হতো তাতে এক্সপোর্ট করা তো দূরের কথা, দেশের মানুষদের খাবারের চাহিদাটুকুও মিটছিল না। এরই মধ্যে বুর্কিনা ফাসোতে আবারও একটা মিলিটারি অভ্যুত্থান হয়। 1983 সালে ক্যাপ্টেন থমাস সানকারা বুর্কিনা ফাসোর ক্ষমতা দখল করেন, আর তিনি এই দেশটার নাম রেখেছিলেন বুর্কিনা ফাসো, যার অর্থ সৎ মানুষের দেশ। এর আগে পর্যন্ত বুর্কিনা ফাসো পরিচিত ছিল আপার ভোল্টা নামে। এই ক্যাপ্টেন সানকারা কিন্তু দেশের উন্নতির জন্য প্রকৃতপক্ষে অনেক ভালো ভালো কাজ করেছিলেন, আর সেই কাজের উপহারও তিনি ফ্রান্সের থেকে পেয়েছিলেন। সেই উপহার কি একটু পরে আপনি জানতে পারবেন। সানকারা দেশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষদের কথা শুনতেন। তিনি দেশের রোড ম্যাপ তৈরি করেন। তিনি এখানে লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে প্রমোট করতে শুরু করেন। চাষাবাদে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য নতুন নতুন প্রজেক্ট লঞ্চ করেন। বুর্কিনা ফাসোতে যেভাবে মরুভূমি বৃদ্ধি পাচ্ছিল সেগুলো আটকানোর জন্য তিনি প্রচুর পরিমাণে গাছ লাগান। এডুকেশন, হেলথ, ওম্যান এম্পাওয়ারমেন্টের জন্য তিনি ইনভেস্টমেন্ট অনেক বাড়িয়ে দিয়েছিলেন। ফলে খুবই অল্প সময়ের মধ্যেই সানকারা এখানে জনগণের মধ্যে পপুলার হয়ে ওঠেন। এর পাশাপাশি তিনি ওয়েস্টার্ন কান্ট্রির অপরাধগুলো ওপেনলি বলতে থাকেন। তিনি এটাও বলেন যে আফ্রিকার দুর্দশার কারণ এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলো। তার পলিসি বেশ ভালোভাবে গ্রো করছিল। সানকারার আমলেই মাত্র 3 বছরের মধ্যে দেশের এগ্রিকালচার সেক্টরে 75% গ্রোথ আসে। বুর্কিনার অর্থনীতি একটু একটু করে এগোতে শুরু করেছিল, সাথে বিদেশি ঋণের বোঝাও ধীরে ধীরে কমে আসে। আর এই সময় তিনি বুর্কিনাতে ফ্রান্সের ইনফ্লুয়েন্স মানে তাদের প্রভাব কমাতে শুরু করেন। আর তারপরেই আসে সেই দিন যেদিন সানকারা তার এই কাজের জন্য, ভালো কাজের জন্য উপহার পেয়েছিলেন। 1987 সালের 15ই অক্টোবর সানকারার ঘনিষ্ঠ সহকারী কাম বন্ধু ব্লেইজ কাম্পাওরে সানকারাকে খুন করে বুর্কিনা ফাসোর ক্ষমতা দখল করেন। ব্লেইজের মতে সানকারা নাকি সেই সময় বিদেশি দেশগুলোর সাথে সম্পর্ক খারাপ করে দিচ্ছিলেন। আর আশা করি আপনারাও বুঝতে পারছেন যে সানকারার মৃত্যুর পেছনে ঠিক কোন দেশের হাত ছিল। সানকারাকে খুন করে ফ্রান্স একটা ব্যাপার ক্লিয়ার করে দিতে চেয়েছিল যে এখনও বুর্কিনা ফাসোতে ফ্রান্সই সর্বে সর্বা। যেই ফ্রান্সের অ্যাগেনস্টে কথা বলবে ফ্রান্স তাকেই তাদের পথ থেকে সরিয়ে দেবে। ব্লেইজ কাম্পাওরে 1987 থেকে 2014 সাল পর্যন্ত টানা 27 বছর বুর্কিনার রাষ্ট্রপতি ছিলেন। প্রথম দিকে তিনি জনগণের উন্নয়নের জন্য বেশ কিছু কাজ করেছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনিও ডিক্টেটর হয়ে ওঠেন। তিনি বুর্কিনা ফাসোকে পুরোপুরি ফ্রান্সের কোম্পানিগুলোর কন্ট্রোলে ছেড়ে দেন। ইভেন 2014 সালে ব্লেইজ সংবিধান বদলে ফেলার চেষ্টা করেন যাতে তিনি আজীবন বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট পদে থাকতে পারেন, কিন্তু সে সময় বুর্কিনার মানুষজন তার বিরুদ্ধে ব্যাপক হারে আন্দোলন শুরু করে। শেষে 2014 সালের 31 অক্টোবর ব্লেইজ পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। 2015 সালে বুর্কিনা ফাসোতে ভোট হয়। রোচ মার্ক ক্রিশ্চিয়ান কবর ভোটে জিতে বুর্কিনার প্রেসিডেন্ট হন। এই সময় বুর্কিনার অর্থনীতি কিছুটা স্টেবল হচ্ছিল, কিন্তু আবার এই সময়ের মধ্যেই বেশ কিছু জঙ্গি সংগঠন এই দেশটা সক্রিয় হয়ে ওঠে। দেশের জঙ্গিবাদ এবং সন্ত্রাস এতটাই বেড়ে যায় যে লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া হয়ে যায়। এখানের অর্থনীতি আবারও দুর্বল হয়ে পড়ে। বিদেশি ঋণের বোঝাও বাড়তে শুরু করে। 2022 সালে এসে এই দেশে আরও একটা সৈন্য অভ্যুত্থান হয়। এ সময় ক্ষমতায় আসেন লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি সান্দোগা দামিবা। দেশের সন্ত্রাসবাদ দমন করার কথা বললেও তিনি তার কিছুই করতে পারেননি। উল্টে এই সময় আরও বেশ কিছু টেরোরিস্ট অ্যাটাক হয়, আর দেশের সম্পূর্ণ সিকিউরিটি ধীরে ধীরে ফ্রান্সের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে। আর এই জিনিসটাই সেনাবাহিনীর যারা জুনিয়র অফিসার রয়েছে তারা ভালো চোখে দেখছিলেন না। আর জুনিয়র সেনা অফিসাররাই দামিবার অ্যাগেনস্টে চলে গিয়ে 2022 সালের 30 সেপ্টেম্বর দামিবাকে ক্ষমতা থেকে সরিয়ে মাত্র 34 বছর বয়সে ক্যাপ্টেন ইব্রাহিম তারাওরে বুর্কিনা ফাসোর নতুন লিডার হয়েছে। আর এখান থেকেই দেশটার ছবিটা একটু একটু করে বদলাতে শুরু করেছে। বুর্কিনার সেই রেভলিউশনারি লিডার সানকারা, যার কথা আপনাদেরকে একটু আগে বলেছিলাম, সেই লোকটি যখন মারা যান তার ঠিক 5 মাস পর 1988 সালের 14ই মার্চ বুর্কিনার মাউহুন রিজিয়নে ইব্রাহিম তারাওরের জন্ম হয়। পড়াশোনা শেষ করে তিনি 2010 সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। আর এই সময় তিনি দেশের ভেতরে চলা ইনজাস্টিস, কারাপশনকে খুব কাছ থেকে দেখেছেন। তিনি জাতিসংঘের জঙ্গি দমনের বেশ কয়েকটা অপারেশনও যোগ দিয়েছিলেন। সাথে তিনি এটা উপলব্ধি করেছেন যে ফ্রান্স কিভাবে এই দেশটার উজ্জ্বল ভবিষ্যৎকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে। 2020 সালে মাত্র 32 বছর বয়সে ইব্রাহিম বুর্কিনা ফাসো সেনাবাহিনীতে ক্যাপ্টেন হয়েছিলেন। সেনাবাহিনীর একদম ফ্রন্ট লাইনে কাজ করার সময় তিনি দেখতে পান যে সিনিয়র যে সমস্ত অফিসাররা রয়েছে
তারা দেশের জনগণের উন্নয়নের বদলে নিজেদের ফ্যামিলির উন্নয়নের ব্যাপারে বেশি ইন্টারেস্টেড। উচ্চপদস্থ সরকারি অফিসার থেকে শুরু করে মিলিটারি পার্সোনাল সবাই সরাসরি কারাপশনের সাথে ইনভলভ। এরা দেশের সামরিক বাজেটকে কাটছাট করে সেনাবাহিনীকে দুর্বল করে দিচ্ছে, আর দেশের কারাপ্ট লিডাররা চক্রান্ত করে দেশের সম্পত্তি এবং দেশকে বিদেশি কোম্পানিগুলোর কাছে বিক্রি করে দিচ্ছে। আর এই ব্যাপারটা ত্রাওরে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। আর শেষমেশ তার নেতৃত্বেই দামিবাকে ক্ষমতা থেকে সরানো হয় এবং ত্রাওরে নিজে বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট হন। আর রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি এমন কিছু স্টেপ নিয়েছেন যেগুলো জানলে আপনিও রীতিমতো শকড হয়ে যাবেন। 2022 সালে ত্রাওরে যখন ক্ষমতা হাতে নেন তখন বুরকিনা ফাসোর প্রায় 40% এরিয়া টেরোরিস্টদের কন্ট্রোলে ছিল। আর এই পরিস্থিতিতে দেশের সিকিউরিটিকে রিস্টোর করা, দেশের সাধারণ মানুষকে সুরক্ষিত করা, এটাই ছিল ত্রাওরের প্রথম এবং প্রধান মিশন। এই মিশনের জন্য ইব্রাহিম ত্রাওরে ভিডিপি বাহিনী বুস্ট করতে শুরু করেন, যার পুরো অর্থ ছিল ভলেন্টিয়ার্স ফর দ্য ডিফেন্স অব দ্য হোমল্যান্ড, যেটা একটা স্বেচ্ছাসেবক বাহিনী। অনেক বছর ধরে এই সংগঠন সরকারের সাথে মিলে দেশ থেকে জঙ্গিদের দমন করার চেষ্টা চালাচ্ছিল। তবে এই বাহিনীকে আগের কোনো সরকারই খুব একটা বেশি গুরুত্ব দেয়নি। ইভেন সরকারের থেকে এদের বিশেষ কিছু সুযোগ সুবিধাও দেওয়া হতো না। ইব্রাহিম ত্রাওরে ক্ষমতা আসার পরেই তিনি ভিডিপিতে আরও 50,000 নতুন সদস্য নেন। সরকারিভাবে এদের ট্রেনিং এবং অস্ত্রশস্ত্র সহ বেতনও দেওয়া হয়, যাতে এরা ডেডিকেটলি টেরোরিজমের অ্যাগেনস্টে কাজ করতে পারে। এর ফলে খুবই অল্প সময়ের মধ্যেই বুরকিনা ফাসোর সিকিউরিটিতে ম্যান পাওয়ার বেড়ে যায়। তবে শুধুমাত্র এই ভলেন্টিয়ারদের ট্রেনিং দিয়েই ইব্রাহিম ত্রাওরে থেমে যাননি, কারণ এতদিনে আগের সরকারের আমলে বুরকিনা ফাসোর সেনাবাহিনী অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। সেনাবাহিনীর হাতে কোনো অ্যাডভান্স ডিফেন্স ইকুইপমেন্ট ছিল না, অ্যাডভান্স ওয়েপেন ছিল না। তাই ইব্রাহিম এবার সেনাবাহিনীতে অ্যাডভান্স টেকনোলজি ইন্ট্রোডিউস করার কথা ভাবেন। বর্ডার এলাকায় নজরদারি চালানোর জন্য তিনি তুর্কি থেকে অ্যাডভান্স বাইরাক্তার TB2 ড্রোন নিয়ে আসেন। ইভেন টেররিস্ট অ্যাক্টিভিটির উপর নজরদারি চালানোর জন্য রিমোট সেন্সিং টেকনোলজি ইউজ করা হয়, যাতে জঙ্গিদের সহজেই ট্রেস করে এলিমিনেট করা যায়। ইভেন সাধারণ মানুষদেরকেও জঙ্গিবাদের অ্যাগেনস্টে লড়াই করা শেখানো হয়। আর ত্রাওরের এই পলিসিগুলোর জন্য দেশটার উত্তর পূর্ব দিকে যে সমস্ত এরিয়াগুলোতে এত বছর জঙ্গিদের কন্ট্রোলে ছিল, সেগুলোর অনেকটাই উদ্ধার করা সম্ভব হয়। হ্যাঁ, এটা ঠিক যে বুরকিনা ফাসোতে টেরোরিজম এখনো পুরোপুরি শেষ হয়নি, কিন্তু ত্রাওরে আসার পর এখানে টেরোরিস্টদের ইনফ্লুয়েন্স অনেকটাই কমে গেছে। ক্ষমতা আসার পর ইব্রাহিম ত্রাওরে আরও একটা বড় কাজ করেছেন, সেটা হলো ফ্রান্সের সেনাবাহিনীকে বুরকিনা ফাসো থেকে তাড়ানো। এবার আপনি ভাবতে পারেন যে বুরকিনা ফাসো তো সেই অনেক আগেই স্বাধীন হয়েছিল, তাহলে এতদিন ফ্রান্সের সেনাবাহিনী সেখানে কি করছিল? 1960 সালে বুরকিনা যখন স্বাধীনতা পায়, তখন ফ্রান্স আর বুরকিনার মধ্যে একটা সিকিউরিটি ট্রিটি হয়েছিল। সেই সময় যেহেতু বুরকিনার কোনো ডেডিকেটেড সেনাবাহিনী ছিল না, তাই এই চুক্তি অনুযায়ী ফ্রান্স বুরকিনাতে সিকিউরিটি মেইনটেইন করা আর টেরোরিজমের অ্যাগেনস্টে লড়াই করার জন্য সেনা পাঠাতো। বিশেষ করে 2013-র পর যখন বুরকিনা ফাসোতে টেরোরিস্টদের পরিমাণ অনেক বেড়ে যায়, তখন ফ্রান্স অপারেশন বারখান্স নামে একটা বিরাট সামরিক অভিযান চালু করে। এর ফলে শুরুর দিকে বুরকিনা ফাসোতে টেরোরিজম কিছুটা কম হয়েছিল, কিন্তু বড় কোনো অ্যাচিভমেন্ট আসেনি। আর ধীরে ধীরে এবার ফ্রান্সের সেনারা বুরকিনা ফাসোতে ঘাঁটি গাড়তে শুরু করে। দেখুন, বুরকিনা ফাসোর সোনা আর তুলো ফ্রান্সের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। আর ফ্রান্সের অনেক বড় বড় কোম্পানি বুরকিনা ফাসোর এই খনিগুলোতে প্রচুর টাকা ইনভেস্ট করেছে। তাই এই খনিগুলোর সিকিউরিটি কনফার্ম করতেও ফ্রান্সের সেনারা হেল্প করত। আর স্বাধীনতার পর থেকে বুরকিনা ফাসোতে যতজন প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট হয়েছিলেন, তারা বেশিরভাগই ছিলেন ফ্রান্সপন্থী। এরা বুরকিনা ফাসোতে থেকে ফ্রান্সের স্বার্থে কাজ করে গেছে, আর এদের পারমিশনেই ফ্রান্সের সেনাবাহিনী এতদিন ধরে বুরকিনা ফাসোতে ছিল। আর সাধারণ মানুষের প্রোটেকশন দেওয়ার নাম করে তারা ইনডাইরেক্টলি এখানে রাজনীতি, অর্থনীতি আর সিকিউরিটি সব কিছুকে কন্ট্রোল করছিল। কিন্তু ত্রাওরে ক্ষমতা আসার পর 2023 সালের জানুয়ারিতে তিনি একটা অর্ডার দেন যে মাত্র 1 মাসের মধ্যেই ফ্রান্সের সমস্ত সেনাবাহিনীকে বুরকিনা ফাসো ছেড়ে চলে যেতে হবে। আর এই সময় ফরাসি সেনাবাহিনীর উপর এই অ্যালিগেশনও আনা হয় যে তারা বুরকিনা থেকে জঙ্গিদের তাড়ানোর বদলে তারা বুরকিনাতে জঙ্গিবাদকে জিয়ে রাখছে, যাতে তারা জঙ্গিবাদের এগেইনস্টে লড়াই করার নামে পাকাপাকিভাবে এখানে থাকতে পারে আর এই দেশটাকে কন্ট্রোল করতে পারে। আর শেষ পর্যন্ত সরকার এবং জনগণের চাপে 2023 সালের ফেব্রুয়ারি মাসে ফ্রেঞ্চ মিলিটারি বুরকিনা ফাসো ছেড়ে চলে যায়। আর এবার আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফ্রান্স কেন ইব্রাহিম ত্রাওরেকে হত্যা করতে চায়। তবে ইব্রাহিম ত্রাওরে এইসব বিষয়ে পাত্তাই দেন না। উল্টে তিনি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর অ্যাগেনস্টে গিয়ে রাশিয়ার সঙ্গে ডিফেন্স রিলেশন আরও জোরদার করেন। রাশিয়া থেকে অ্যাডভান্স ডিফেন্স ইকুইপমেন্ট, ড্রোন, ওয়েপেন, এমনকি রাশিয়ান ট্রেনারদেরকেও বুরকিনাতে ডেকে নিয়ে আসে, যাতে তারা বুরকিনার সেনাবাহিনীকে ট্রেন করতে পারে।
তবে শুধুমাত্র রাশিয়া নয়, ইব্রাহিম ট্রাওরে চীন, তুরস্কের মতো পাওয়ারফুল কান্ট্রিগুলোর সাথেও সম্পর্ক জোরদার করেছেন। এমনকি তিনি চাইছেন একটা স্ট্রং অ্যালায়েন্স তৈরি করতে, যাতে বুরকিনা ফাসো সহ গোটা আফ্রিকা থেকে এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর প্রভাব কমানো যায়। ক্ষমতা আসার পর থেকেই ইব্রাহিম ট্রাওরে তার কাজের মাধ্যমে একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছেন যে তিনি ফ্রান্সের হাতের পুতুল নন। তিনি বুরকিনার সাধারণ মানুষের জন্য কাজ করতে এসেছেন, আর এখনো পর্যন্ত তিনি সেটাই প্রমাণ করে যাচ্ছেন। রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি এখনো পর্যন্ত কোনোদিন ফর্মাল ড্রেসে অফিসে যাননি। তাকে সব সময় আর্মি ড্রেসই দেখা যায়। তিনি পাবলিকলি বক্তৃতা দেন, সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করেন, একদম গ্রাউন্ড লেভেলে সার্ভে করে জনগণের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করেন। এমনকি এই মুহূর্তে তিনি রাষ্ট্রপতি হওয়ার পরেও রাষ্ট্রপতির বার্ষিক যে $৭৬,০০০ বেতন, সেটাও তিনি নেন না। শুধুমাত্র বুরকিনার সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসাবে তার মাসিক যে বেতন $৫৮৩, তিনি শুধুমাত্র সেটাই স্যালারি হিসাবে নেন। বুরকিনা ফাসোর ইকোনমিক কন্ডিশনকে বেটার করার জন্য ট্রাওরে বেশ কিছু স্টেপ নিয়েছেন। বুরকিনার প্রায় ৮০ থেকে ৯০% মানুষ এখনও কৃষিকাজের সঙ্গে যুক্ত। চাষিদের কাজে সুবিধার জন্য তিনি ট্রাক্টর, ট্রলার, সেচের জন্য পাম্প, সহজে মালপত্র নিয়ে যাওয়ার জন্য মোটরসাইকেল, হাই কোয়ালিটির বীজ, সার, কৃষির যন্ত্রপাতি, এমনকি কৃষি ঋণও দিচ্ছেন। আর এই পলিসিগুলো ইমপ্লিমেন্ট করার পর বুরকিনা ফাসো অনেক তাড়াতাড়ি গ্রো করতে শুরু করেছে। চাষাবাদের পাশাপাশি বুরকিনা ফাসোতে বেশ কিছু ফুড প্রসেসিং ইউনিটও তৈরি করা হয়। এছাড়া বুরকিনা ফাসোতে যেহেতু প্রচুর পরিমাণে তুলো চাষ হয়, এই তুলো প্রসেস করার জন্য সরকারি কটন প্রসেসিং প্ল্যান্ট তৈরি করা হয়। এতে দেশের লোকজনের যেমন কর্মসংস্থান হচ্ছে, তেমনি দেশীয় শিল্পেরও উন্নতি হচ্ছে। কৃষি ছাড়াও বুরকিনা ফাসোর অর্থনীতির আর একটা প্রধান অংশ হল সোনা। ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী বুরকিনা ফাসো প্রতি বছর ১০০ টন সোনা উৎপাদন করে। কিন্তু জানলে অবাক হবেন, বুরকিনার 10টা বড় বড় সোনার খনির মধ্যে 9টাই বিদেশিদের হাতে চলে গেছে। মানে এই খনিগুলো থেকে যা সোনা আসে সবটাই চলে যায় বিদেশে। ট্রাওরে দেশের সোনার খনিগুলো থেকে বিদেশি কন্ট্রোল কমিয়ে সরকারের কন্ট্রোলে আনার জন্য কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছেন। এতদিন পর্যন্ত বুরকিনার 70%-এরও বেশি সোনা অবৈধ খনিগুলো থেকে ইললিগালি বিদেশে পাচার হয়ে যেত। কিন্তু এখন সরকার এবং ভিডিপি সেনাবাহিনীকে কাজে লাগিয়ে কয়েকটা অবৈধ খনি বন্ধ করে দিয়েছে। আর যে সোনার খনিগুলোতে সরকারের শেয়ার এতদিন মাত্র 10 থেকে 12% ছিল, তিনি এখন সেটাকে বাড়িয়ে 25% করে দেন। এছাড়া বিদেশি কোম্পানিগুলোকে যে হিউজ পরিমাণে ট্যাক্স বেনিফিট দেওয়া হতো, সেটাও কমিয়ে দেওয়া হয়। আর এতে সরকারের আয় অনেকটাই বেড়ে গেছে। এছাড়া 2024 সালের জুলাই-আগস্ট মাসে বুঙ্গাও এবং ওয়ানগিয়ংয়ে দুটো বড় বড় সোনার খনিকে দেশীয় কোম্পানি সোপামিবের অধীনে ন্যাশনালাইজ করা হয়েছে। মানে এই খনিগুলো থেকে এখন যা রেভিনিউ আসবে তা সবটাই যাবে সরকারের কাছে। বুরকিনা ফাসোতে 2024 সালে দেশের প্রথম গোল্ড রিফাইনারি তৈরি করা হয়, যেখানে 142 টন অপরিশোধিত খনিজ থেকে 93 কেজি পরিশোধিত সোনা তৈরি করা হয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটা নতুন খনি চালু করার কাজ শুরু হয়েছে। এতে দেশের কর্মসংস্থান বাড়ছে, সাধারণ মানুষের ইনকাম বাড়ছে এবং অল ওভার দেশের ইকোনমি বুস্ট করছে। বুরকিনাতে ইব্রাহিম ট্রাওরে আরও একটা ইম্পর্টেন্ট রিফর্ম আনতে চলেছেন, আর সেটা হলো CFA ফ্রাঙ্কের বদলে নতুন কারেন্সি চালু করা। এবার যারা জানেন না তাদেরকে বলে দেই, এই CFA ফ্রাঙ্ক হলো বুরকিনা ফাসো সহ 14টা আফ্রিকান দেশের কারেন্সি। ফ্রান্স সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৎকালীন ফ্রান্স কলোনিগুলোর জন্য এই কারেন্সি চালু করেছিল। এই নামের অর্থ হলো কলোনাইজ ফ্রান্সিস ডি আফ্রিকি, অর্থাৎ আফ্রিকার ফরাসি উপনিবেশের ফ্রা। আর এই কারেন্সিকে এখনও ফ্রান্সের সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করে। এই কারেন্সি ফ্রান্সেই ছাপা হয় আর ফ্রান্স থেকে আফ্রিকান দেশগুলোতে পাঠানো হয়। তবে এই কারেন্সি ব্যবহার করার জন্য ফ্রান্স সরকার বেশ কিছু শর্ত দিয়েছে। যেমন যে দেশগুলো CFA ফ্রাঙ্ক ইউজ করবে তাদের ফরেন রিজার্ভের 50% ফ্রান্সের সেন্ট্রাল ব্যাংকে জমা রাখতে হবে। মানে 14টা আফ্রিকান দেশের ফরেন রিজার্ভের 50% ফ্রান্সের কাছে জমা আছে এবং ফ্রান্স সরকার রীতিমতো এগুলো থেকে ইন্টারেস্টও পায়। আবার এই CFA ফ্রাঙ্কের ভ্যালু ইউরোর সাথে ফিক্সড করা আছে। মানে 1 ইউরোর ভ্যালু 655.95 CFA ফ্রাঙ্ক। এখন বিশ্ববাজারে ইউরোর ভ্যালু কমুক বা বাড়ুক, CFA ফ্রাঙ্ক সবসময় একই রেটে লেনদেন হবে। আর এই CFA ফ্রাঙ্ককে হাতিয়ার করেই ফ্রান্স সরকার এখন এই 14টা দেশের ইকোনমিকে কন্ট্রোল করছে। ইব্রাহিম ট্রাওরে ক্ষমতা আসার পর থেকেই তিনি এই সিস্টেমের অ্যাগেনস্টে বারবার কথা বলে আসছেন। ইভেন ফ্রান্স কিভাবে আফ্রিকানদের ঠকাচ্ছে সেটাও তিনি সবার সামনে তুলে ধরেন। ইব্রাহিম ট্রাওরে এই মুহূর্তে CFA ফ্রাঙ্কের বদলে নতুন কারেন্সি চালু করার ব্যাপারে আফ্রিকান দেশগুলোকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন। আর এটা যদি সাকসেসফুল হয় তাহলে বলতে পারেন আফ্রিকান দেশগুলোর উপরে ফ্রান্সের কন্ট্রোল অনেকটাই কমিয়ে দেবে। আর স্বাভাবিকভাবেই বলা যায় যে ফ্রান্স সরকার এটা খুব সহজে করতে দেবে না।
ইব্রাহিম ট্রাওরের নেক্সট যে স্টেপ সেটা হলো ইনফ্রাস্ট্রাকচারের রেভলিউশন আনা। 2022 সালে ট্রাওরে যখন ক্ষমতায় বসেছিলেন তখন সারা দেশ জুড়ে মাত্র 3000 কিলোমিটার পাকা রাস্তা ছিল। দেশের বেশিরভাগ গ্রামগুলো বুরকিনার যে মেইন সিটিগুলো থেকে বিচ্ছিন্ন হয়েছিল। প্রথমে ট্রাওরে বেশ কিছু বিদেশি কোম্পানিকে কন্ট্রাক্ট দিয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের প্ল্যান করেছিলেন, কিন্তু এতে কস্ট এতটাই বেশি ছিল যে শেষ পর্যন্ত তিনি পিছিয়ে আসেন। তবে তিনি থেমে যাননি। এই সময় দেশটির সরকার 900টারও বেশি অ্যাডভান্স কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ইম্পোর্ট করেছে, আর তারপর গোটা দেশ জুড়ে সরকারিভাবে হাজার হাজার ছেলে মেয়েদের এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করার ট্রেনিং দেওয়া হয়। আর এখন বুরকিনার লোকাল জনগণের হাত ধরেই প্রতি বছর 3 থেকে 5,000 কিলোমিটার পাকা রাস্তা তৈরি হচ্ছে। এতে বিদেশি কোম্পানিগুলোর থেকে প্রায় অর্ধেক খরচে দেশের ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করছে, সাথে হাজার হাজার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে। আর এই ট্রেন্ড কিন্তু শুধুমাত্র রাস্তা তৈরির জন্য নয়, নতুন নতুন স্কুল, কলেজ, হসপিটাল থেকে শুরু করে এয়ারপোর্ট তৈরির কাজও ব্যবহার করা হচ্ছে। এডুকেশন সেক্টরেও ট্রাওরে ভীষণভাবে ফোকাস করেছেন। সরকারি মডেল স্কুল তৈরি করে ছেলে মেয়েদের এডুকেশন প্রোভাইড করা হচ্ছে, তাও আবার ফ্রিতে। দেশে কারাপশন দূর করার জন্য নেতা মন্ত্রীদের বেতন 50% কমিয়ে 30% সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়ে দেওয়া হয়। এছাড়া কারাপ্টেড লিডার এবং অফিসারদের চাকরি থেকে বের করে দেওয়া হয়। এই সময় বুরকিনা ফ্যাসোতে অনেকগুলো নতুন নতুন পাওয়ার প্ল্যান্টও তৈরি করা হয়েছে, যাতে দেশটির প্রত্যেকটা কোনায় কোনায় ইলেকট্রিসিটি পৌঁছে দেওয়া যায় এবং দেশের জনগণকে একটা বেটার লাইফ দেওয়া যায়। হ্যাঁ, এটা ঠিক যে বুরকিনা ফ্যাসোতে যেটুকু ডেভেলপমেন্ট হয়েছে সেটা আমাদের দেশের তুলনায় অনেকটাই কম, কিন্তু মাত্র 3 বছরের মধ্যে তিনি যা করে দেখিয়েছেন সেটা সারা বিশ্বের জন্য একটা অনুপ্রেরণার কাজ করবে। 2022 সালে যেখানে বুরকিনা ফ্যাসোর জিডিপি ছিল $18.8 বিলিয়ন, 2024 সালের মধ্যে সেই জিডিপি $21.1 বিলিয়ন হয়ে যায়। মানে মাত্র 2 বছরের মধ্যে দেশের জিডিপির গ্রোথ 17 থেকে 18% হয়ে যায়। দেশটার কয়েক লক্ষ মানুষ এই 2 বছরের মধ্যে দরিদ্র সীমা থেকে উঠে এসেছেন। দেশটার বেকারত্বও কমেছে। দেশটার পার ক্যাপিটা ইনকাম $861 থেকে বেড়ে $911 গিয়ে দাঁড়িয়েছে। ট্রাওরের মতে দেশের সত্যিকারের স্বাধীনতা শুধুমাত্র ইকোনমিক গ্রোথ দেখে আসে না। তিনি দেশের প্রত্যেকটা জায়গা থেকে, মানুষের মন থেকে পরাধীনতার সমস্ত ছাপ মুছে ফেলতে চান। এই কারণে বুরকিনা ফাসো যে সমস্ত আদালত রয়েছে সেখানে ব্রিটিশ এবং ফরাসি জাজ উইগ নিষিদ্ধ করে ট্র্যাডিশনাল বুরকিনাবে পোশাক চালু করা হয়েছে। আর এটা কিন্তু শুধুমাত্র একটা ড্রেস কোড চেঞ্জ করার বিষয় নয়, দেশীয় কালচার এবং দেশীয় ট্র্যাডিশনকে প্রমোট করাও এর অন্যতম উদ্দেশ্য। আর ইব্রাহিম ট্রাওরে যদি এইভাবেই ঠিক 10 বছর কাজ করতে পারেন তাহলে বুরকিনা ফাসো একটা সময় আফ্রিকার অন্যতম ধনী দেশ হয়ে উঠবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পশ্চিমা বিশ্ব কি সেটা হতে দেবে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। বুরকিনা ফাসোর মতো আরও একটা দেশ ছিল যারা একটা সময় ভীষণই গরিব ছিল, যেখানে মানুষজন নেশায় বুঁদ হয়ে পড়ে থাকতো, আর সেই দেশটা হলো সিঙ্গাপুর। মাত্র 60 বছরের মধ্যে সিঙ্গাপুর কি করে ধনী হয়ে উঠেছিল এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। তো আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।